হ্যালো ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব সেমিস্টার 5-এর সিসি 11-এর ইউনিট 3। আমরা এর মধ্যে শিখেছিলাম ইউনিট 1 আর 2 রিসার্চ ইন জিওগ্রাফি মিনিং টাইপ অ্যান্ড সিগনিফিকেন্স, ইউনিট 2 লিটারেসি রিভিউ অ্যান্ড রিসার্চ ডিজাইন। ইউনিট 3-তে আমরা আলোচনা করব ডিফাইনিং রিসার্চ প্রবলেম, অবজেক্টিভস অ্যান্ড hypothesis. Defining research problem, objectives and hypothesis. এই আলোচনায় আমরা শিখব রিসার্চ প্রবলেম বলতে কি বুঝি, রিসার্চ প্রবলেম কিভাবে সলভ করার চেষ্টা করা হয় বা কিভাবে রিসার্চ প্রবলেম সিলেক্ট করা হয় এবং কী কী উপাদান দিয়ে রিসার্চ প্রবলেম আমরা করে থাকি, এই অংশটা আমরা আলোচনা করব। তো আসা যাক রিসার্চ প্রবলেম বলতে কি বুঝি, কাকে রিসার্চ প্রবলেম। একটা জিনিস ক্লিয়ার করে দিই, রিসার্চ প্রবলেম বলতে কিন্তু রিসার্চ ঘটিত প্রবলেম নয়। অ্যাজ আ রিসার্চার, একজন গবেষক হিসেবে আমরা কোনো বিষয়ে যা অনুসন্ধান করার প্রয়োজন, যার সমস্যা রয়েছে তার সমাধান করার জন্যই রিসার্চ করি। তাহলে যাকে আমরা সমস্যার জন্য করি তাকেই প্রবলেম বলি। ফর এক্সাম্পল, ছোটোবেলায় অঙ্কে আমরা মনে আছে প্রবলেম সাম করতাম, এই প্রবলেমটা সলভ করো মানে অঙ্কটা সলভ করা। এখানেও তাই, প্রবলেম মানে হচ্ছে একটা বিষয় বা সমস্যা যেটা রিসার্চের জন্য আমরা সিলেক্ট করেছি। ফর এক্সাম্পল, কোভিড-19 একটা সমস্যা, কোভিড ভাইরাসটা, করোনা ভাইরাসকে আমাদের কিওর করতে গেলে বা মানুষের কাছে তার ভ্যাকসিন তৈরি করতে হবে। তাই প্রবলেমটা হচ্ছে কোভিড ভাইরাস, করোনা ভাইরাস, তার সমাধানের জন্য ভ্যাকসিন বের করা। তাহলে রিসার্চ প্রবলেম হচ্ছে কোভিডের জন্য ভ্যাকসিন বের করা। বা নদীর দূষণ হয়, সেই দূষণ কেন হচ্ছে, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য যদি রিসার্চ করি, সেইটা হচ্ছে আমার রিসার্চ প্রবলেম। তো আমরা রিসার্চ প্রবলেমে আলোচনায় মূলত কোন বিষয়টাকে রিসার্চ প্রবলেম হিসেবে সিলেক্ট করব, অর্থাৎ আমার রিসার্চ সম্পর্কিত বিষয়টা কি সেটাই আলোচনা করতে সাহায্য করবে এই রিসার্চ প্রবলেম। খুব সহজ কথা এটাই বলা যায়, আমার রিসার্চ সম্পর্কিত বিষয়টা কি সেটা আলোচনা করতে সাহায্য করবে রিসার্চ প্রবলেম। তো দেখা যাক রিসার্চ প্রবলেমগুলো কীভাবে আমাদের সিলেক্ট করতে হয়। আমরা এখানে লিখেছি যে স্টেপ টু ডিটারমাইন রিসার্চ প্রবলেম। রিসার্চ প্রবলেম ডিটারমাইন করার জন্য কী কী স্টেপ রয়েছে দেখো, পরপর স্টেপগুলোকে দেওয়া হয়েছে। ফার্স্ট, সাবজেক্ট সিলেকশন। সাবজেক্ট সিলেকশন মানে কি, মানে কোন বিষয়টাকে আমরা রিসার্চ করার জন্য সিলেক্ট করব তাকে আমরা বলছি সাবজেক্ট সিলেকশন। মানে কি বলতে পারি যে আমাদের তো বহু বিষয়ে আগ্রহ থাকতে পারে। প্রথম কাজ হচ্ছে এই সমস্ত আগ্রহের বিষয় থেকে কোন বিষয়টা আমরা বেশি আগ্রহ বা বেশি ভালো পারি সেটা সিলেক্ট করা। যেমন ধরো তোমরা জিওমরফোলজি নিয়ে পড়েছো, সয়েল নিয়ে পড়েছো, হাইড্রোলজি পড়েছো, ওশান পড়েছো, তার মধ্যে তোমাদের কারোর ইচ্ছা হতেই পারে যে পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে সিলেক্ট করে কাজ করার, নদী নিয়ে হোক, সমুদ্র নিয়ে হোক, তাকে বলে সাবজেক্ট সিলেকশন। দ্বিতীয়, কনসেপ্ট ফরমেশন, অর্থাৎ যে বিষয়গুলো আমার আগ্রহ আছে সেগুলো জানার জন্য বিভিন্ন পত্রপত্রিকা, জার্নাল, ম্যাগাজিনস, বই, টেক্সট বুক এগুলো পড়ে ধারণা তৈরি করা সেই বিষয় সম্পর্কে, তাকে আমরা লিটারেচার রিভিউর অংশ বলেছিলাম। নেক্সট, অল্টারনেটিভ থট। অল্টারনেটিভ থট মানে কি, একজন রিসার্চার তো একটা মৌলিক ধারা তৈরি করেন, মানে যেই চিন্তাধারা আগে ছিল না, যেটা নিয়ে ভাবা হয়নি, সেই ধারণাটাকে দিতে চান। তো সেই মৌলিকত্ব আনার জন্য আমার চিন্তাধারাটা অল্টারনেটিভ থট চাই, যেই থটটা সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার এবং আকৃষ্ট হবে, তাকে অল্টারনেটিভ থট বলা হচ্ছে। চতুর্থ, লিটারেচার রিভিউ, সেটা আমরা জানি, বিভিন্ন পত্রপত্রিকা পড়া। পঞ্চম, রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রবলেমটা সিলেক্ট করার পর বা কী রিসার্চ করবো সিলেক্ট করার পর একটা আনুষ্ঠানিকভাবে গবেষণা শুরু করার বা রেজিস্ট্রেশন শুরু করার আগে রিসার্চ প্রপোজালের অনুমোদন দরকার হয়। যখন এই প্রপোজাল লেখা হয় তখন ধরে নিতে হবে রিসার্চ কোয়েশ্চেন কি ঠিক হবে সে বিষয়ে আমার ধারণা তৈরি হয়ে গেছে এবং আমি আমার মস্তিষ্ক প্রসূত ধারণাগুলোকে আমি লিপিবদ্ধ করছি, তার উপর আমি প্রপোজালটা দেব, যেগুলো পরবর্তীকালে আমি সলভ করব আমার রিসার্চের মাধ্যমে। তো আসা যাক নেক্সট অংশে। নেক্সট হচ্ছে রিসার্চ মেথডোলজি। কী কী মেথডগুলো রিসার্চের জন্য সিলেক্ট করব, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, কীভাবে রিসার্চটা হবে, তারপর রিসার্চ মেথডোলজি।
তো রিসার্চ প্রবলেম সিলেক্ট করতে গেলে কিছু রিসার্চ প্রবলেম রিলেটেড স্টেপস হয়, যে স্টেপসগুলো আমাদেরকে অনুসরণ করার প্রয়োজন আছে। এইগুলোকে আমরা বলছি রিসার্চ রিলেটেড স্টেপস, রিসার্চ প্রবলেম রিলেটেড স্টেপস। ওকে, তার মানে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, হোয়াট ডু মিন বাই রিসার্চ প্রবলেম? রিসার্চ প্রবলেম এমন সমস্যা নয়, যে বিষয়টা নিয়ে রিসার্চ করবো সেটা সিলেক্ট করা, কীভাবে সিলেকশন করব তার পর্যায়গুলো হচ্ছে এগুলোই। বা যদি বলা হয় অবজেক্টিভ অফ রিসার্চ প্রবলেম, কম বেশি আমরা এই কথাগুলোও বলে দিতে পারি। নেক্সট আসছে এলিমেন্টস অফ রিসার্চ প্রবলেম, অর্থাৎ রিসার্চ প্রবলেম গঠনের বিভিন্ন উপকরণ। কী কী উপকরণ? এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইন্টারেস্ট অফ রিসার্চার। ধরো তোমাদের পরবর্তীকালে দেখবে একটা স্পেশাল পেপার হয় প্রত্যেকের, যেমন আমার স্পেশাল পেপার ছিল জিওমরফোলজি, অনেকে থাকে ক্লাইমেটোলজি, অনেকে কার্টোগ্রাফি, অনেকে সয়েল, অনেকে পপুলেশন, অনেকে ট্যুরিজম। তো যার যেটা স্পেশাল পেপার সে সেই বিষয় নিয়ে কাজ করতে বেশি আগ্রহ দেখায়, সেটাই হচ্ছে ইন্টারেস্ট এরিয়া। আমি নদী নিয়ে কাজ করতে চাই, সমুদ্র নিয়ে, না জনসংখ্যা নিয়ে, না ভ্রমণ নিয়ে, এইটা আমার আগ্রহের জায়গা। দ্বিতীয়, অ্যাকুয়ার নলেজ অ্যান্ড এফিসিয়েন্সি। যে বিষয় নিয়ে গবেষণাকারী কাজ করবে সেই বিষয়ে তার জ্ঞান কতটা রয়েছে, এবং সেই বিষয়ে তার দক্ষতা কতটা রয়েছে বা কতটা সে তৈরি করতে পারে সেটা সম্পর্কে নিশ্চিত হওয়া। দ্বিতীয়, অ্যাভেলেবিলিটি অফ ডেটা। আমি এমন একটা জিনিস কাজ করতে চাইলাম, ধরো উদাহরণ দিচ্ছি, আমি বন্যা নিয়ে কাজ করতে চাইলাম। বন্যা নিয়ে কাজ করার অনেক সমস্যা রয়েছে। প্রধান সমস্যা হচ্ছে ডেটা পাওয়া যায় না, কারণ স্যাটেলাইট ডেটাগুলো বর্ষাকালে ক্লাউডি ওয়েদারের জন্য ক্লিয়ারভাবে জলমগ্নতার ছবি দিতে পারে না, ফলে ডেটার সমস্যা হয়। বা ল্যান্ডস্লাইড রিলেটেড ডেটা পাওয়ার সমস্যা হয়। তো যদি আমি প্রপার ডেটা না পাই তাহলে সেই নিয়ে কাজ করতে তো পারবো না। তাই আমায় কাজে আগে দেখে নিতে হবে যেটা সিলেক্ট করছি সেই কাজটা করতে গেলে আমার যথাযথ তথ্য পাওয়া যাবে কি না। ধরো তুমি যদি একটা কাজ করো, ফর এক্সাম্পল নেতাজি নিয়ে রিসার্চ করছো, নেতাজি সুভাষচন্দ্র বোস, সবচেয়ে বড় প্রবলেম তুমি সব ডেটা পাবে না। কিছু সরকারি ডেটা আছে যা কখনোই আমাদের হস্তগত হবে না। তার মানে এই নিয়ে রিসার্চ করতে গেলে একটা জায়গায় আমার আটকে যাওয়ার জায়গা থাকবেই, এবং যেখানে বারবার বিভিন্ন রিসার্চারে আটকে গেছে। কেন না? অ্যাভেলেবল ডেটাগুলো ভালো নেই বা যথার্থ নেই বা গুপ্ত রয়েছে। একইভাবে এমন বিষয় থাকে যেগুলো ডেটা আমাদের কাছে যথার্থ থাকে না, যাকে বলা হয় অ্যাভেলেবল ডেটার ডেফিসিট। নেক্সট, টাইম অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপাসিটি। আমার ইচ্ছা হলেও আমি কাজ করব বলে আমি চলে গেলাম আন্টার্কটিকা বা সিয়াচেন গ্লেশিয়ারের নিয়ে কাজ করব, সেটা ভাবলেই হবে না। সিয়াচেন গ্লেশিয়ারে আমার নিয়মিত যাওয়া, থাকা, ভাবা এবং সেখানকার জন্য যে সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমি পারবো কিনা, আমার টেনাসিটি, ফিজিক্যাল সেট আপ, এই সব ডিপেন্ড করে। এবং অবশ্যই খরচ, আমি কোথাও গিয়ে চাইলে রিসার্চ করতে পারি না, তার জন্য নির্দিষ্ট সময়, ক্যাপাসিটি সবটা আমার জানতে হয়। তাই এলিমেন্ট অফ রিসার্চের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসাবে পড়ে এই চারটে বিষয়। 1, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইন্টারেস্ট অফ রিসার্চার। 2, অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড এফিসিয়েন্সি। 3, অ্যাভেলেবিলিটি অফ ডেটা। 4, টাইম অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপাসিটি। 1, 2, 3, 4, এই চারটে বিষয় গুরুত্ব পায়। অর্থাৎ আমাকে যদি বলে প্রশ্ন 5 মার্কসে ডিসকাস দ্য এলিমেন্টস অফ রিসার্চ প্রবলেম, তাহলে আমি এটা বলতে পারবো। আর একটা কোয়েশ্চেন হতে পারে যে মেনশন দ্য ডিফারেন্ট স্টেপ অফ রিসার্চ প্রবলেম অ্যান্ড হোয়াট ডু মিন বাই রিসার্চ প্রবলেম। তাহলে একটা জিনিস দেখো, এক্ষেত্রে আমাদের কিছুটা হলেও ক্লিয়ার হলো যে সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি বা কোনো গবেষক উদ্যোগী হন এবং সে সমস্যা সম্পর্কে তার সম্যক জ্ঞান লাভের জন্য তিনি বিভিন্ন পত্রপত্রিকা, জার্নাল, ম্যাগাজিন, পুস্তক পাঠে মনোনিবেশ করেন, যা সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য তিনি পরবর্তী একটি উল্লেখযোগ্য সময় ব্যয় করার জন্য মানসিকভাবে প্রস্তুত, যেই সময়টা তার রিসার্চ পিরিয়ড, এবং কীভাবে সেই সময়টায় তিনি কাজ করবেন তার জন্য একটা ওয়ার্ক মেথোডোলজি বা রিসার্চ ডিজাইন তৈরি করে নিয়েছেন, সেই সম্পূর্ণ বিষয়টাকে গবেষণা সমস্যা বা রিসার্চ প্রবলেম বলা হয়। এই রিসার্চ প্রবলেমে কতগুলো পর্যায়ের মাধ্যমে আমরা আলোচনা করতে পারি, যে পর্যায়গুলো আমরা আলোচনা করেছি। এই হচ্ছে এই বিষয়টার ওভারঅল ভিউজ। অর্থাৎ এখান থেকে দুটো প্রশ্ন, হোয়াট ডু মিন বাই রিসার্চ প্রবলেম, ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেপস টু ডিটারমাইন রিসার্চ প্রবলেম, এবং দ্বিতীয়, মেনশন দ্য ডিফারেন্ট এলিমেন্ট অফ রিসার্চ প্রবলেম। অবশ্যই এই আলোচনাগুলোর ক্ষেত্রে উদাহরণ দেবে, যে কোনো একটা উদাহরণ। তুমি যদি বা নদী দূষণ নিয়ন্ত্রণ, নদীর পাড় ভেঙে যাওয়া রিসার্চ নিয়ে আলোচনা করতে চাও, বা আমি একদিন যে আলোচনা করছিলাম গঙ্গা দূষণ, যে কোনো বিষয় নিয়ে তোমাকে অবশ্যই কিন্তু উদাহরণ দেওয়াটা খুব প্রয়োজনীয়। সেইগুলো উদাহরণ দিয়ে তোমরা আলোচনা করবে, তবে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। বোঝা গেল?
আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ইউনিট 3 এর অংশটা খুব সংক্ষিপ্ত, এই বিষয়টা তৈরি করবে, এখান থেকে জাস্ট এই দুটো কোশ্চেনই তৈরি করবে। থ্যাংক ইউ।